আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। রিশাদ স্যারের কথায় চমকে ওঠে ঋত্য। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে রিশাদ নিবে তা সে ভাবতেও পারেনি। রিশাদ ঋত্যের অফিসের বস। 2 মাসও হয়নি ঋত্য অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্স নেওয়ার জন্য, কিন্তু রিশাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসল। ঋত্যের ব্যাপার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য ঋতুর সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর রিশাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না ঋত্য। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে রিশাদ। সে ভালো করেই জানে ঋত্য এ পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করেই জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনও বিদ্যমান। পিন ড্রপ সাইলেন্ট রুমে হাতে থাকা দামি ঘড়িটা টিকটক শব্দটাও কানে আসছে রিশাদের। সে অপেক্ষায় আছে ঋত্য সম্মতির। চোখ বন্ধ করতেই বারবার দিব্য চেহারাটাও ভেসে উঠছে ঋত্যর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঋত্যর। হঠাৎ চোখ খুলল ঋত্য। রিশাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল ঋত্য আর রিশাদের রেজিস্ট্রি পেপার, আর একই সাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথেই রিশাদ ফোন বের করে কাউকে কল দিল। রিশাদ ফোনে কথা বলছে। রিশাদের সামনেই দাঁড়িয়ে আছে ঋত্য। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়ার শব্দে পিছনে তাকিয়ে ঋত্যকে মেঝেতে পড়ে থাকতে দেখল রিশাদ। ফোন রেখে ঋত্যর কাছে দৌড়ে এলো সে। ঋত্যকে কোলে করে সোফায় শুইয়ে দিল। ঋত্যর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না রিশাদের। আলতো করে ঋত্যর চুলে হাত বুলিয়ে দিল রিশাদ। বাবা! চিৎকার দিয়ে উঠে বসলো ঋত্য। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়। বিশাল আলিশানা একটা গোছালো রুম। ওয়ালে রিশাদের বেশ কিছু ফটো টাঙানো। বেড সাইড টেবিলে রিশাদের একটা ফটো। ঋত্যর বুঝতে সময় লাগলো না সে রিশাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো ঋত্য, কিন্তু পেল না। ফোনের কথা বলতে বলতে রুমে ঢুকলো রিশাদ, আর রুমে ঢুকেই দেখলো ঋত্য কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো রিশাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বাসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় ঋত্য। আজ স্বাধীনতা উপভোগ করে নাও ঋত্য। কাল থেকে রিশাদের কাছায় বন্দি হতে চলেছো তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সব কিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু রিশাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এয়ার মিসেস ঋত্য রিশাদ আফসান। কথাগুলো বলেই বাঁকা হেসে বারান্দায় থাকা ঋত্যর দিকে তাকায় রিশাদ। এটা তুমি ঠিক করলে না ঋতু? আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিশাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়েও ভালো মেয়ে দেখব। না বাবা, আমার ঋতুকে চাই। ও এখন অন্য কারোর বিবাহিত স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়, আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার দুবার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না, তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটফট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল ঋত্য, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম।
যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহ্বায় পড়েছে। ঋত্য, যাও, রেডি হয়ে এসো। রেডি মানে? গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি, ড্যাম ইট। জাস্ট গেট রেডি ফর টুনাইট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল ঋত্য। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্থন করতে চলেছে ঋত্য। ঘড়ির কাঁটা জানার নিচে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো ঋত্য। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল ঋত্যর মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো ঋত্য, সাথে হাত কাটা ব্লাউজ পেটিকোট। আলমারি সবগুলো শাড়ির ব্লাউজই হাতা কাটা। বিষয়টা ঋত্যের মাঝে বেশ অস্বস্তি সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপতন নীরবতা। কাজের লোকেরাও শুনতে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর ঋত্য। সশব্দে নিজের রুমে ঢুকল রিশাদ। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিতা ঋত্যকে। চেহারায় বিষণ্ণতায় সাজটা বিরক্ত করল রিশাদকে। স্যার, শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি। অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না। এই সৃষ্টি জগতের মালিক হ্যাগনি, তিনি মহান আল্লাহ তাআলা। জাস্ট শেট আপ। এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছি, খাবে। কথাটা বলে ঋতুর দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ করে যায় ঋত্য। চুপচাপ জুসটা খেয়ে নেয় ঋত্য। ধীরে ধীরে ঋতুর দিকে এগোতে থাকে রিশাদ। ঋত্য চোখ গিলতে লাগে। প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে। এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। 2 চোখ বন্ধ করে ফেলল ঋত্য। চোখ বুঝতে ভেসে উঠল তীব্র চেহারা। সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল ঋত্য, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো ঋত্য। ঋত্যকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। ঋত্যর শাড়ির কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল, ব্লাউজটাও খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে ঋত্যর পেটে আঘাত করল। মুহূর্তে ঋত্যর ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে ঋত্যর গলাতেও আঘাত করল রিশাদ। ঋত্যকে ছেড়ে এবার নিজের শার্টটা খুলল রিশাদ। ঋত্য নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবেই ঋত্যকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল ঋত্য। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল ঋত্যর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরে রেখেছে যে ঋত্য ছাড়াতেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল ঋত্য। তার মানে রাতে আমরা ছি কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? ছি! কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো ঋত্যর। টপ টপ করে রিশাদের বুকে পড়তে লাগলো ঋত্যর চোখের পানি। বুকে ঋত্যর পানি স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল ঋত্যর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময় আর সকালে দেবদাসের পারো। আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গুলিয়ে আসে ঋত্যর। উঠে যেতে ধরে কিন্তু রিশাদ ঋত্যকে বুকে চেপে ধরে রাখে। ঋত্যর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে করলে অসুবিধা নাই, কিন্তু কাজের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে আমার বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে ঋত্যকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় রিশাদ। আর ঋত্য ঘৃণায় চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে।
কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায় অনুধাবন করার চেষ্টা করছে ঋত্য। আই ডোন্ট ওয়ান লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো, আর কেউ যেন সন্দেহ না করে। ঋতুকে ঋষাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর ঋষাদের মনে ঋতুর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করছে ঋষাদ, কিন্তু শেষটা আমি করব। আবার পুনরায় বৃত্ত হবে অতীতের সেই অধ্যায়টা। গেট রেডি ফর ওয়ার্ক। ঋষাদ অপশন। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য। সরি দীপু, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শোয়াটা বুঝি তোমার বাধ্যবাধকতা? ঋত্যর কথার পিঠেই বলে উঠল দিব্য। দিব্যর এ কথায় আশ্চর্য হয়ে গেল ঋত্য। দিব্য কি করে জানলো তার আর ঋষাদের সম্পর্কের কথা, যেভাবে সে নিজেই কিছু মনে করতে পারছে না? তুমি কি করে জানলে? ঋত্যর প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামনে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে ঋত্য স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে, আমি কি করতাম দীপু? বাবা অসুস্থ, তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্ল্যাঙ্ক দ্য মোমেন্ট। কিন্তু এই বিয়েটা সির্ফ ঋত্য কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠেছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে ঋত্য। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পাই, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হলো কি করে আমাকে না বলে বাড়ি থেকে বেরোনো? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান অর্ডার। ঋত্যকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় ঋষাদ। ঋষাদের ধমকে বেশ ভয় পেয়েছে ঋত্য, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনো রকম বাই বলে এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসলো ঋত্য। ক্যাফের চেয়ারটাতে ভ্রু কুঁচকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে ঋত্য এরপরে কিছু বলতে চাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে চাচ্ছিল। শেট বলে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি? সরি। টু হেল উইথ ইউর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে পরপরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে পেরিয়ে গেল ঋষাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নীল চোখ জোড়াও যেন মায়ের পরিবর্তে বিষাদের প্রতীক হয়েছিল। ঋষাদের চোখের দিকে আর তাকালো না ঋত্য। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের দিকে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্রই তিনি মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছে মেয়ে মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাঁচতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি ঋত্য। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না, সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছেলে আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো আর আমার পিএ আসিফকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে গেল ঋত্য, আর আসিফকেও ঋষাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকের সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার? এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে থাকবো না, বিকেলে আসবো। ততক্ষণে মিস ঋত্যকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় ঋষাদ। অফিস থেকে বেরিয়ে হুডিসহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে ডকুমেন্ট ছাড়া।
বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে রিশাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে ঋতুর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদের। লোকটাকে দেখেই রিশাদের কপালের রগ ফুলে ওঠে। মন চাচ্ছিল যেন এখনই লোকটাকে জ্যান্ত কবর দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। বাড়ির লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে দিতে, বলেই রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য। ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ঢকঢক করে কিনল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতেই চমকে উঠল দিব্য। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে ওঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ওহ, ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্কস করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু। খেলার সমাপ্তি আস্তে আস্তে। খেলার মতো অবস্থাতে থাকবে না তুমি। কত বোকা স্পাই লাগিয়েছ আমার পিছনে, যে রিয়াল আর গ্রাফিক্সের পার্থক্যই বুঝে না। হুডি দিয়ে মুখ ঢেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাইড আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পিছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল ঋতুকে ডাকতে। ঋতু ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো। চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভ্রু কুচকালো রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট, এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো ঋতুর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসলো ঋতু। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতুর দিকে। রিশাদ কোনোদিন কারো উপর চিৎকার করা তো দূর, উচ্চ স্বরে কথা অবধি বলেনি, সেখানে ঋতুর উপর এভাবে চিৎকার করলো। ডেস্কে বসতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো ঋতুর। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবু কাজ করছে ঋতু। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতেই দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকেই তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো ঋতু। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। ঋতু ভয় কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে গেছে, বাসায় যাও। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড গো। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। মনে মনে বললেও মুখে বলার সাহসটা পেল না ঋতু। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এই তো দেখি হুড়পড়ি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ঋতু। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন বাজে 7টা। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন জায়গায় এসে পড়ে ঋতু। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল
কথা ছুটছে। কিছুই করার নেই রিত্যের। এইসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্য। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো। হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একটা নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে। কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না রিত্য। কোনো মতে নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটে ছেলেগুলো চারপাশ থেকে ঘিরে ধরে রিত্যকে। আরে মামা, পাখি তো দেখি পুরো ধাবা ধান দেয়। হতে দিলে তো। চলো তো মামুনি, আমাদের সাথে চলো। এ কি, এই মেয়ে মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না। এমন মেয়েই তো চাই। ওই, ওকে ধর। ছেলেগুলো রিত্যর হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেল রিত্যের। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি রিত্য। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় রিত্য। হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশে থ্রেট দিতেই ওরা পালিয়ে যায়। আসিফ শিওর দিয়ে আসিফ রিত্যর দিকে এগিয়ে এলো। মিস রিত্য, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে। ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। রিত্যকে ক্যাবে উঠিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতেই আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে কেবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ের জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়। কিন্তু স্যার আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও অ্যান্ড কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকে হাসে রিশাদ। রিত্যর চেহারায় দেখা ভয়টা প্রতি মুহূর্ত থাকবে ওর চেহারায়। আজ তো সবই শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে। তবে এই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে। রিত্য কাঁদছিল। অ্যানিওয়ে, রিত্য যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বকবক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটেল লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সে। সামান্যতম দায়িত্ববোধও কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন। কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড়বস্তু, যার কোনো অনুভূতি শক্তিই নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে? চিৎকার করে এক টাকাতে কথাগুলো বলে ফেলল রিত্য। টেবিলে থাকা পানির গ্লাসটা রিত্যর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না ঝেড়ে যদি এখান থেকে দুটো লাইন চিৎকার করে ওই ছেলেগুলোর উপর ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল বাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। রিশাদের কথায় বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না রিত্য। প্রতি মুহূর্তে অপমান আর থ্রেট করে চলেছে ছেলেটা তাকে। কোনোভাবে এক একটা বছর কেটে গেলে হয়। রিশাদের খবর কি? বস, রিয়াদ রাতে কাউকে বাড়িতে রাখে না। যা জানার সকাল জানতে পারবো। ঋতু আর রিশাদের মধ্যে সত্যিই কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখেছি রিও আর রিশাদের অবস্থা। দুজনে হয়েছে থাক, আর রসিয়ে বলতে হবে না। যা কাজ দিছি সেটা করো।
ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢোকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দিব্য শোন, ঋতুর চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি, আর তুমি বলছো বাদ দিতে? আমাকে এসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল, যখন তুমি রায়হান দিব্য, তোকে বারবার বলছি অতীতকে ঘাটাবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি ঋতুকে বিয়ে করবই। এলু দ্যাট মাই অবসেশন। ভালোবেসেই জেদের কোনো স্থান, ভালোবাসায় জেদের কোনো স্থান নেই দিব্য। একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ বেরিয়ে যেতেই দু হাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে ঋত্যর মুখটা। ঋত্য চোখ জোড়া, ঋত্যের সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়ার শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরে যে স্মৃতিটা যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর, ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনই। প্রথম প্রেমে পড়া ছটফটানিটা পরবর্তী নিতান্তই বোকামি মনে হলেও এই ছটফটানিটাতে ঠোঁটের মুচকি হাসির কারণ। আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকা সাক্ষী। রাতে ঋষাদ ঋত্যর রুমের দিকে যায়নি। ঋত্য অফিসের কাপড় পরেই শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝে হৃদস্পন্দনের ঊর্ধ্বগতিটা বহাল থাকে। ঋষাদ কিছুতেই ঘুমোতে পারছে না। ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আদায় কাজ কলায়। কেন যেন রাতটাকে জাগিয়ে রাখতে ভালোবাসে। স্টোর রুমের দরজাটা আলতো খোলা। ভিতরে ঋষাদ দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটাতে তিনটে পরিবার একসাথে দেখা যাচ্ছে। ঋষাদের বাবা মা বাদ দিয়ে অপর দুই ফ্যামিলির সবার মুখ রেড মার্ক দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে ঋষাদ। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে জোড়া প্রতিটা ফুটার রক্তের আমার বাবা মার শরীর থেকে জোড়া প্রতিটা ফুটার রক্তের হিসাব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে ঋষাদের। এই হাসিটা প্রতিশোধের, এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাস পড়ার শব্দ পেল ঋষাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো ঋত্য ছাড়া আর কেউ নেই। তবে কি ঋত্য ছিল? ঋত্য সব শুনে ফেললো না তো? ওসব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগুলো ঋষাদ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শালা বাসটা ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেলল? ইয়াব মাহমুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঋত্য। ভয়ে হাত কাঁপছে তার। কেন যে এই রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠছে তো উঠছেই, স্টোররুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। ঋষাদ ঋত্যর রুমে এসে দেখলো লাইট অফ আর ঋত্য কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ঋষাদ আর বেশি কিছু না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতেই স্থির করতে পারল না। ঋত্য কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না, এই মেয়ের উপর নজর রাখতে হবে। অতীতের ভুলটা আর করা যাবে না। খেলাটা আমাকে জিততে হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে ঋষাদ। স্যার, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। দিব্য স্যার তো আসবে না বলছেন, আপনি যদি আসতেন। জি স্যার। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটছেন, অথচ এখন সেই টাকাকে দু চোখে সহ্য করতে পারে না। স্যার, বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন।
অপর পাশ থেকে তথ্যটা পেতেই বাঁকা হেসে ফোন রাখল রিশাদ। এর অপেক্ষাতেই তো ছিল সে। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ, ঋত্যকে পূর্বের মতো এক গাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছেন, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকাল বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করেছে, উদ্দেশ্য ভয়ানক, তবে যদি সফল হয় তবে? তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ির ঠিক পেছনে রিশাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাঁচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাছে মারে রিশাদ। সাথে সাথে কাঁচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান, বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। গাডাফির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরও বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তিনি। বিধান মাহমুদের গাড়ির স্পিড বাড়াতে দেখে রিশাদ বুঝতে পারল বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছিল সে তাকে। আর শেষ দিন বিধান মাহমুদের বলেই এক হাত দিয়ে লাইটারটা ধরায় রিশাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতেই শাটার ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারল না। শীঘ্রই রিশাদের চোখের অগরাশ্রয়ে হয়ে গেল বিধান মাহমুদ। শিট! বিরক্তি হয়ে কথাটা বলল রিশাদ। প্ল্যান ভেস্তে যাওয়ার তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতো সবার অগরসরে অফিসে ঢুকলো রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না ঋত্য। বারবার কালকে রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গিয়েও হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে ঋত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় ঋত্যর। ঠক গেলে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল ঋত্য। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে 3-4টা করে ফুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল ঋত্যর উপরে। চিৎকার করে উঠল রিশাদ। তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়াই উচিত হয় নাই। একটা ফাইল এত ভুল, এটা কি খেলা পেয়েছো? কাজ না করতে পারলে কাজ এসেছো কেন? গেট লস্ট স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসলো। কেন এত রাগ স্যারের আমার উপর? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারি না। ন্যূনতম রেসপেক্ট কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখে জল বাধা মানছে না ঋত্তর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে ঋত্তর দিকে। আসিফের খুব খারাপ লাগছে ঋত্তর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু ঋত্যকে দেওয়ার মতো কোনো সান্ত্বনাও নেই তার কাছে। চুপচাপ নিজের কাজ করতে থাকে সে। রিশাদের মনটা বড্ড ছটফট করছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণটা কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়া, নাকি ঋত্যর সাথে খারাপ ব্যবহারের? ঋত্যর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি রিশাদ পেতে চায় তা সে কখনোই পায় না। উল্টো পায় একরাশ অস্বস্তি আর অতৃপ্তি অনুভূতি। এমন হওয়ার কারণটা অজানা রিশাদের। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আজ যে আমার গাড়িতে পেট্রোল ছুঁড়েছে, রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছি। কি বলছো বাবা? এমনটা কি করতে পারে? রিশাদই করেছে এইসব। ফোন বের করে নিজের ইনফর্মারকে ফোন দিতে লাগলো দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস, অফিসে থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো। নেক্সট টাইম যেন বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফশান ম্যানশনে ঋত্য অফিসের পোশাকেই বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নাই? অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো। ওসব পরতে আমার অস্বস্তি হয়। ও, হওয়ারই কথা। এত দামি শাড়ি আগে কখনো পরনি তো।
দামের চেয়ে বড় স্বস্তি। আপনার কেনা শাড়িগুলোর একটাতেও আমি স্বস্তি খুঁজে পাই না, বুঝেছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলি পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। সাহস খুব বেড়েছে না? ঋত্যর দিকে এগোতে থাকে ঋষাদ। ঋত্য ভয়ে পেছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে বসে পড়ে। বাঁকা হেসে ঋত্যর মুখের কাছে মুখ নিয়ে আসে ঋষাদ। ঋত্য হা হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋত্যর জামার চেন খুলে দেয় ঋষাদ। চমকে ঋষাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋত্য। ঋষাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একা চেঞ্জ করবে নাকি আর হেল্প করব? পিঠে হাত দিয়ে চেনটা লাগিয়ে মনে মনে ঋষাদকে গালাগালি দিতে দিতে রুমের দিকে যেতে লাগলো ঋত্য। আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে, এসবই আমার পাপের ফল। কার ক্ষতি করে যে কখনোই মাফ পাওয়া যায় না তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হবো এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানলার দিকে তাকালেন রাশেদ মাহমুদ। চোখ বন্ধ করতে বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটা লাশ। পাশে দাঁড়িয়ে অট্ট হাসিতে হাসছেন তিনি। ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত মাহমুদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে। ডাক্তার এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করলেন। ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখন পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারায় অতৃপ্তির ইচ্ছা বেশ একটা দীর্ঘশ্বাস ফেলেন রাহাত আহমেদ। ঋষাদ অফিসে বেরিয়ে গেছে, কিন্তু ঋত্যের ইচ্ছা করেই দেরি করছে। ঋষাদ বেরোতে ঋত্য অফিসে ফোন দিয়ে সিন লিভ নেয়। যদি সে অসুস্থ নয়, কিন্তু ঋষাদের সত্যি জানতে এই মিথ্যেটা তার বলা দরকার ছিল। ঈশ্বর রুমে সে ফর্মটার সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। ছবির মানুষগুলোকে চিনতে তার একটু সমস্যা লাগেনি, কিন্তু চেনার পর থেকে অজানা আতঙ্ক বারবার কেঁপে উঠছে ঋত্য। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়লো না? চিন্তিত কণ্ঠ ঋত্যর। ফ্ল্যাশব্যাক। ঋত্যের বাবা রোহিত আফসান, মা রেহেনা আফসান। ঋষাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋত্যর পরিবারের। ঋত্যর মা ছিল না, বাবা রাহাত আহমেদ ও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্ট ঋত্যকে বড় করেছিলেন তিনি। হঠাৎ একদিন রোহিত আফসান রাহাত আহমেদের নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেই দিন থেকেই রাগে পড়তে থাকে রাহাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবে রাহাত আহমেদের প্রচলিত করতে থাকে সে। সেই সময় ঋষাদ, ঋত্য এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋত্য বরাবরই ঋষাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবে ওয়ানে পড়ত। ঋষাদ ঋত্যকে পাত্তাই দিত না। দিব্য আবার ঋত্যর জন্য পাগল ছিল। একটা সময় ঋষাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করলো ঋত্য। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রোহিত রাফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। ঋষাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে ঋষাদ। দিব্য ঋত্যকে বোঝায়, এই সুযোগ ঋষাদের উপর প্রতিশোধ নেওয়ার। ও তোকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন ঋত্যর। দিব্যর কথায় বসে চলে আসে সে। রাস্তার মাঝে ঋষাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় ঋষাদ। ঋষাদের আঘাত পাওয়ায় আনন্দ পায় ঋত্য। দুজনে ফিরে আসে বাড়িতে। ঋষাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকে ঋষাদের মনে চলছে প্রতিশোধের আগুন। যে টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করে তার সমস্তটাই হারিয়েছেন তিনি। ঋষাদ অফিসে যেতেই জানতে পারল ঋত্য অফিসে আসেনি। ঋষাদের সন্দেহ আরো গভীর হলো যে সেই রাতে ঋত্যই ছিল দরজার পাশে। আর সেই সত্যিটা জানতে ঋত্য আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় ঋষাদ। ঋত্য এখনো স্টোররুমের মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই ঋষাদে এটা ছোটবেলার ভালো লাগা ছিল।
কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন পাশে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে ভুলতেই বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকেই প্রথমে ওয়াশরুমে ঢুকলো এবং যা অ্যাকসেপ্ট করেছিল তাই। ঋত্য ওয়াশরুমের মেঝেতে বসে আছে, রাগে রিশাদের চোখ লাল হয়ে আছে। রাগে ঋত্য চুলের মুঠি ধরে টেনে আনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ। আচমকা এমন করায় ভেবা থেকে খেয়ে যায় ঋত্য, তবে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না। রিশাদ ঋত্যকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋত্য যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা দিয়ে পড়ে যায় ঋত্য, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলার নিষ্ঠুরতা দেখে চোখের পানি চলে আসে ঋত্যর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকতেই দেখতে পায় ঋত্য বিছানায় বসে পা নাড়াচ্ছে। ছোটবেলা থেকেই এই কাজটা রিশাদ তখনই করে যখন সে মাত্রাধিক রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। ঋত্যর চোখ ভিজে উঠছে। ছোটবেলায় করা একটা ভুল আর জীবনে এভাবে ফিরে আসবে সে কখনোই ভাবেনি। রিশাদ, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য, তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবে, আর এই রিশাদ আফসানের হাতেই পাবে সে শাস্তি। রিশাদ আফসান কাউকে ক্ষমা করে না। রিশাদ, আমার কথাটা শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালো লাগতো, আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেই দিন যখন দিব্য রাইট, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো তুমি সেটাই করবে। এত ভালোবাসো? আই কান্ট বিয়ার ইয়োর ফেস, জাস্ট গেট লস। ঋত্যকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আসছে তার। ঋত্যকে বিয়ে করে সে প্রতিশোধ নিতে চাইছিল, তার প্রতি আর বিন্দু মাত্র আগ্রহ নেই নিশাদের। এখন সেই ঋত্যর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন ঋত্যকে আরও কষ্ট দেওয়ায় রিশাদের উদ্দেশ্য। তবে সবার আগে সে ঋত্যর থেকে ডিভোর্স চায়। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারবে না রিশাদ। কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্য ঋত্বিককে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ, বিরক্তকর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস বলে বেরিয়ে গেলেন বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনল না দিব্য। সে অপমানের সিগারেটের ধোঁয়া নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। দিব্যর গিটারের সুর উঠাতে শুধু ঋত্যর নাম। দিব্যর গিটারের সুর উঠত শুধু ঋত্যর নামে। আজ ঋত্য নেই, তার গিটারে অযত্ন পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়ে ফেলে দিব্য। সিগারেটে হাতে নিল, চোখ বুঝতে ঋত্য চেহারাটা ভেসে উঠল। বুঝতে গিটারের তালে গানের সুরে ঋত্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। सुन मेरे हमसफर क्या तुझे इतनी सी भी खबर की तेरा संशयहीन चलती जिधर रहूंगा बस वही उमर भर ही रहूंगा बस वही उमर भर जितनी हंसी या मुलाकातें नहीं। আর গান গাইতে পারল না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি করবে, এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষের বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকাল প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন, চিন্তার শেষ নেই তার। কিন্তু হসপিটালের কর্তৃপক্ষ তাকে রিলিজ করছে না। অতিরিক্ত দীর্ঘশ্বাস বারে বারে তাকে ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আবার ভুল করছো রিশাদ। ঋত্যকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, ওই মেয়েটার দিকে তাকালেই আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইউর সেলফ রিশাদ। 1 বছরের কন্ট্রাক্ট তুমি করেছো,
এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সবসময় আমাকে ঠিক রাস্তা দেখে এসেছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে রিশাদ। রিশাদ কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার ঋত্যর প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঢোক গলা অবধি নামালো। ড্রিঙ্কস করার পর থেকে মাথাটা যেন আরও ভারী হয়ে গেল। রিশাদ টলমল করতে লাগলো, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। রিশাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋত্য খেয়াল করলো রিশাদ ড্রিঙ্ক করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঋত্য এসে রিশাদকে ধরে বিছানায় বসালো। ঋত্যকে দেখে নিশাগ্রস্ত অবস্থায় হাসতে লাগলো রিশাদ। তুই আমাকে মারার আগে একটাবার ভাবলি না? রিশাদ, আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি। সেটা তোর আবেগ ছিল, আবেগে ছিল সেটা, তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর। না রিশাদ, আমি সত্যিই খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতে আদৌ? তোর ভালো লাগা ছিলাম, শুধু পাত্তা দেনি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো রিশাদ, শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় শুয়ে দেয় ঋত্য, তারপর সরে আসতে নেয়। ঋত্য সরে যেতে নিলে রিশাদ ওর হাত টেনে নেয়। ঋত্য গিয়ে পড়ে রিশাদের বুকের উপর। রিশাদকে এতটা কাছাকাছি দেখে ঘামতে শুরু করে ঋত্য। এমনই একটা মুহূর্ত স্বপ্নে সে প্রায় দেখত, কিন্তু কখনো ভাবেনি সত্যি রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। ঋত্য রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। ওই কি শুনতে পাচ্ছি তো, আমি কি ঠসা নাকি? আচ্ছা শোনো, বলো। আমি হট না, তাই না? এটা কেমন প্রশ্ন? ইটস রিশাদ আসনান হট। বাদ দাও তো, আমি যা বলছি তার উত্তর দাও। কি প্রশ্ন? আমি হট না? হ্যাঁ, খুব হট। দেখো আমি ঘামছি। রিশাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওঠানোর চেষ্টা করে ঋত্য, কিন্তু পারে না। রিশাদ আবারও তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনেই রাখে। ঋত্যর ঠোঁটের দিকে ক্রমশ আগতে থাকে রিশাদের উষ্ঠদয়। সকালে উঠে ঋত্যকে নিজের বুকে আবিষ্কার করে রিশাদ। রেগে ঋত্যকে ধাক্কা দিয়ে বিছনা থেকে ফেলে দিল। ঋত্য ব্যথা পেয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। চুপচাপ মুচকি হেসে রিশাদের রুম থেকে বেরিয়ে গেল ঋত্য। ঋত্যর এই মুচকি হাসির মানে বুঝল না রিশাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো রিশাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। ঋত্য স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারছে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলে কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে ঋত্য স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে, তাকে কি করে ভুলবে দিব্য? 2 মাস পার হয়ে এলো। রিশাদ ঋত্যর সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে। ঋত্য কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের দৃশ্য থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরে ঠিক মতো কিছু খাচ্ছে না ঋত্য। যাই খাচ্ছে বমি করছে। ঋত্যর শরীরে দিন দিন এই অবনতি রিশাদের নজরে কাটছে। ঋত্যের শরীরে দিন দিন এই অবনতি রিশাদেরও নজর কাটছে। আর সকাল থেকে ঋত্যকে দেখেনি রিশাদ। অফিসেও আসেনি মেয়েটা। বাসায় ফিরতে দেঙ্কল ঋত্য চিন্তিত মুখে বিছানায় বসে আছে, পাশে একটা ফাইল। রিশাদকে দেখেই এক প্রকার ছুটে এলো ঋত্য। রিশাদ, একটা কথা ছিল। মেমে না করে বলে ফেলো। প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তুমি মজা করছো? আমি এতটা ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো, আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে, নিয়ে যেও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না।
ফ্রেশ হয়ে আসছে, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে, এরপর যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। গুড গার্ল। রিশাদ ফ্রেশ হতে গেল আর রিত্য টেবিলে বসলো। রিশাদের এই ছোটোখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিল রিত্য, কিন্তু এভাবে পাবে সে কখনোই ভাবেনি। রিশাদ যা করেছে তার শুধু ওর অনাগত সন্তানের কথা ভেবে, অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একটিবারও বুঝলো না। সকালে রিত্য চলো। রিশাদ ড্রাইভ করছে, রিত্য পাশে বসে আছে। এই প্রথম রিশাদের পাশে বসার সুযোগ পেল রিত্য। আনন্দের চোখ ঝাপসা হয়ে আছে রিত্তর। রিত্য, সরি, আমি যদি সত্যি সে রাতে কিছু করে থাকি ছোটোবেলার ঘটনার প্রতিশোধ নিতে, আমি মোটেও এমনটা করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনো আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। রিত্য প্লিজ স্টপ। না রিশাদ, আমি সত্যিই বলছি, আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কখনো বলবো না মিস্টার রিশাদ আফসান ও তোমার সন্তান। রিশাদ আর কিছু বলল না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারবে তা নিজেও জানার ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে রিশাদের। বস, ঋতু ম্যাডাম প্রেগনেন্ট। তোকে আমি নিষেধ করছি ওদের খবর আমাকে আর না দিতে। বস, কিন্তু কোনো কিন্তু না শ্রদ্ধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো এক সময় ঋতু আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসাবে নয়, আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, রিশাদ তো ও ঋতুকে ডিভোর্স দেবে। হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। শিট, ঋতু কোথায়? রিশাদ ওকে নিয়ে অফিসের কাছের ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখে চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋত্যর জন্য শর্টফট করে উঠে দিব্য। ঋত্যকে আবার ফিরে পাবে ভাবেই চোখ জোড়া ভিজে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয় ক্লিনিকে যাওয়ার জন্য। একটা বাড়ির জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্যর মুখোমুখি হতে চায়। মিস্টার রিশাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফের চেক আপ করবো। ওকে ডক্টর নেহা। রিশাদ বাইরে চলে আসে। ভেতরে ডাক্তার নেহা আর রিক্ত। ডক্টর প্লিজ লিসেন টু মি, আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যা কেন বলছো? সম্পর্কটা বাঁচাতে আমি যদি এই মিথ্যে না বলতাম তাহলে রিশাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগনেন্সি নিয়ে মিথ্যা বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দিব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস রিশাদ আফসান। আমার রিশাদকে যা বলার আমি তাই বলবো। আপনি এখানেই ওয়েট করুন। ডক্টর প্লিজ। রিক্তকে সম্পূর্ণ অপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। রিক্ত কাঁদতে কাঁদতে বসে পড়ে। রিশাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রসেসটা কি তবে জ্বলে গেল? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রিশাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগনেন্ট। ডাক্তারের কথায় চমকে উঠে রিক্ত। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দিবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে রিক্ত। ডক্টর চোখের ইশারায় রিক্তকে আশ্বস্ত করল। রিক্তকে নিয়ে বাড়ি ফিরল রিশাদ। চিন্তায় মাথা ঘোরাচ্ছে রিশাদের। কি করে এত বড় একটা ভুল করে বসলো সে? রিক্তকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবে নিজেকে ভাবতেই পারছে না রিশাদ। রিশাদের নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বসে করা একটা ভুল যে এতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝলো রিশাদ।
কি ঋতু সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ বস। ঋতুর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করেই হোক। রিশাদকে কিছুক্ষণের জন্য ঋতু থেকে আলাদা করতে হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল আসে রিশাদের ফোনে। অপর পাশে থাকার লোকটা বলল গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। রিশাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে তা জানার জন্য এসেছে। রিশাদ বের হতে দিব্য চুপি চুপি রিক্তর কাছে যায়। দিব্যকে দেখেই মস্তিষ্কে রাগ চলে যায় রিত্তর, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসে রিত্তকে জড়িয়ে ধরে। রিত্ত দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে রিত্তকে ছাড়লো দিব্য। ঋতু প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দীপু, তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই ঋতু, আমি তোমাকে তোমার সন্তান সহ আপন করে নেব। দীপু, তুমি কেন বুঝছো না? আমি ভালোবাসি রিশাদকে। ও, ছোটবেলার ভালোবাসাটা জেগে উঠেছে। তাহলে কিন্তু আমার সাথে এত নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি করতে লাগলো রিত্তর। দিব্য আবার রিত্তকে জড়িয়ে ধরল। রিত্ত কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যা তা বলছো সুধা? আমি ঠিকই বলছি সাহেব, ঋতু ম্যাম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকছে। সুধা, আপনি সিসি ক্যামেরা চেক করেন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ সরালো রিশাদ। আর যা দেখলো তাতে সে সত্যি কেঁপে উঠল। রিত্ত দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর রিত্তকে ছেড়ে লুকিয়ে বেরিয়ে গেল দিব্য। রাগে শরীরের রক্ত টকবগে ফুটে উঠেছে রিশাদের। রিত্তকে খুন করতে ইচ্ছা করছে তার, কিন্তু কেন এমন হচ্ছে? তবে কি রিশাদও ভালোবেসে ফেলেছে রিত্তকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতেছি কিন্তু। যেটা কথা সেটা বলো, এত অপ্রাসঙ্গিকতা ভালো লাগে না আমার। আমার মন বলতেছে ঋতু ম্যাম সাহেব গর্বের সন্তানটা আপনার না, ওই লোকটার। এর আগেও আমি ওটা দেখছি লুকায় বাড়িতে ঢুকতে, কিন্তু ঋতু ম্যাম নিষেধ করছিল, তাই আপনারে বলবার বাড়ি নেই। কি ঋতু তোকে টাকা দেয় নাকি আমি দিই? এত বড় একটা কথা আর তুই আমাকে আজ বলছিস? সর সামনে দেখে। কিন্তু স্যার। সর বলছি। রিশাদ সোজা এসে রিত্তর মুখোমুখি দাঁড়ায়। ভয়ে কাঁপতে থাকে রিত্ত। কোনোভাবে দিব্যকে দেখে ফেলেনি তো রিশাদ। কাঁপছো কেন? কিছু না, এমনিতে একটু অস্বস্তি হচ্ছে। কে এসেছিল? না না তো। তোত্তাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো, যাও রেস্ট নাও। রিশাদের কথায় আশ্বস্ত হয়ে রিত্ত শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ভয়ে হাত পা ঘেমে যাচ্ছে বারবার। রিশাদ চুপচাপ লক্ষ্য করছে রিত্তর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে রিশাদের। ক্রমশ রাগে লাল হয়ে আসছে রিশাদের চোখজোড়া। রিত্ত কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। প্ল্যান মতো সব হচ্ছে? জি বস। রিশাদ সন্দেহ করেছে তো যে ঋতুর গর্ভের সন্তান আমার? হ্যাঁ বস, এমনভাবে কানে বিষ ঢেলেছি যে কি বলবো। দেখবেন কালকেই ঋতু ম্যাডাম বাড়ি থেকে বের করে দেবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, রিশাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছনায় বসে পড়ে দিব্য। ঋত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে। ভাবতে চোখ জোড়া অশ্রুসিদ্ধ হয়ে আসে দিব্যর, কিন্তু কিছু করার নেই। ঋত্য তার এডিকশন। ঋত্যকে ছেড়ে বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতে নিজেকে অন্ধকারে বিলিয়ে যেতে দেখল। গভীর একটা অন্ধকার জগতে নিমিষে বিলীন হয়ে গেল সে। রিশাদ বলে চিৎকার করে দুঃস্বপ্নের ঘুম ভেঙে যায় ঋত্যর। রিশাদ পাশেই ঘুমিয়েছিল। ঋত্যকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। ঋত্য ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। ঋত্যর এভাবে ভয় পাওয়া দেখে চিন্তায় বাসা বাঁধল রিশাদের মনে, কিন্তু ঋত্যর প্রতি কোনো অনুভূতিকে মনে পাত্তা দেয় না রিশাদ। এইভাবে এই অনুভূতিকেও পাত্তা দিল না।
কিন্তু মন তো কথা শোনে না। বেহা মনটা বারবার ঋত্যর চিন্তাতেই বেকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লস ডিলটা করতে রাজি হয়েছি। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসে এসব দেখা হয় না স্যার। বিজনেস মানে শুধু টাকা। পিএ সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারিনি। কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি, আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন। মনটা বড্ড কু ডাকছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি, কিন্তু মন তো তার শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রাহাতের সাথে দেখা করে আসবেন। ঋতু উঠো, খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি? বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একবারে বলতে পারতে তুমি দিব্যকে ভালোবাসো, আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেছিল আমার। কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল? কি বলছেন এসব? নাটক করো না ঋতু, আমি জানি তোমার গর্বের সন্তান দিব্যর। স্যার! চিৎকার করো না, সত্যি এটাই। জানো ঋতু, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম কিনা, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে? বলো। স্যার, আপনি ভুল ভাবছেন। সেই দিন যা হয়েছিল। প্লিজ ঋতু, শাক দিয়ে মাছ ডাকা যায় না। আমার কথাটা। ঋত্য কিছু বলার আগে গাড়ি থেকে বেরিয়ে আসে রিশাদ। ঋত্য আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের যাওয়ার দিকে। মিস্টার রিশাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যেই হোক না কেন, প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদ পাওয়া মাত্র হাত থেকে ফোন কেড়ে নিল ঋত্যর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋত্যর সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তা হৃৎস্পন্দন ক্রমে কমে আসছে ঋত্যর। রিশাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলায় সেই দৃশ্যটা চোখে ভেসে উঠেছে। তবে কি দ্বিতীয়বারের মতো রিশাদকে হারাতে বসলো সে? দুহাত মাথা চেপে ধরে ছটফট করতে রাখলো। ঋত্যর যেন মাথাটা কেউ ছিঁড়ে খাচ্ছে। ঋত্যর এখন ইচ্ছা করছে নিজেকেই মেরে ফেলতে। ছোটবেলা ফুলটা তার ছিল, আজও ফুলটা তারই। আফসান, উনি ড্রিঙ্ক করেছেন প্রচুর। সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্টারনাল ইনজুরিও আছে। এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে রিশাদের কেবিনের বাইরে দাঁড়ায় ঋত্য। রিশাদের কপালে হাত পায়ে ব্যান্ডেজ। বন্ধ চোখজোড়া মাঝে কত যে অভিমান ও অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋত্য। নিজের বলা একটা মিথ্যার জন্য আজ রিশাদের এই অবস্থা। কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋত্য। নিজেদের উপর তীব্র রাগ বিতৃষ্ণা কাজ করছে তার। রিশাদের চোখের দিকে তাকানোর সাহস নেই তার। ঋত্য? হ্যাঁ রিশাদ, আমি এখানেই আছি, বলুন। চোখ খুলে ভিতরে ঢুকে রিশাদের কাছে বসলো ঋত্য। তো তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেব। তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না রিশাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না রিশাদ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতদিন তো ছিলে বেঁচে, এই রিশাদ আর কোনোদিনও তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে। আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রিশাদ, একটা বার কথা শোনো আমার। গেট লস্ট। রিশাদ প্লিজ। আই সেড গেট লস্ট। ঋত বেরিয়ে আসে রিশাদের কেবিন থেকে। চোখের জল বাধা মানছে না। অবিরত চোখ বেয়ে ঝরছে যাচ্ছে। রিশাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋত্য। বস, রিশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঋতু ম্যাম হসপিটালে গেছেন। ওহ, ওকে, ফোন রাখ। রিশাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভুরু কুঁচকায় দিব্য।
ভাবলো একবার গিয়ে ঋত্যর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্য। পানি। রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারলো রিশাদ পানি খেতে চায়। রিশাদের নিষেধ করার সত্ত্বেও ভিতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতেই রিশাদ দেখল ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরল রিশাদ। মুহূর্তে গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রিশাদের দিকে তাকায় ঋত্য। দেখল রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে রিশাদের হাতে বেঁধে দিয়ে গেল। ঋত্য এগোতে রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারেই থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখল রিশাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমু এঁকে দিল। রিশাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্য। ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। এটা আমি কি দেখলাম? ঋতু রিশাদ ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে? এটা রিশাদ কিভাবে ঋতুকে কাছে টেনে নিতে পারে? ঋতু আমার, ঋতু শুধু দিবার। রিশাদ আফসানের কোনো অধিকার নেই ঋতুর উপরে। রিশাদ আফসান, তোকে আমি কোনোদিনও আমার ঋতুর কাছে আসতে দেব না। কিন্তু ঋতু, সেও কি রিশাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে সয়ে গেল দিব্যর মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর রিশাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথায় চিরধরের মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যর ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে। ঋত্য আর রিশাদের ভালোবাসা। রিশাদ, ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই? তোর কাছে আসলে সব ভুলে যাই, সমস্ত রাগ অভিমান, শুধু তোর কাছেই থাকতে মন চায়। রিশাদ, ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম, দেখে ডং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন রিশাদ। তোর প্রেমে কিন্তু বুঝিস না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্ছা যে কিনা টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলছে। রিশাদ, প্লিজ। একটা কথা বলবি? বলেন। সে রাতে আমাদের মধ্যে কিছু হয়নি। আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ওসব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, এই রিশাদ আফসান এতটাও চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসি। বাসি না, এটাই শুধু তোর নাটক। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে পড়ে যায় রিশাদ। ঋত্য ডাক্তারকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর রিশাদকে রিলিজ দেওয়ার পর থেকে রিশাদের মস্তিষ্ক দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। রিশাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সব ও একাই করে। রিশাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণ রিশাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কি লাগে রিশাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রিশাদের মন, কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারবে না রিশাদ। অদ্ভুত একটা সংকোচবোধ অনুভব করে। ঋত্য সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দীপর বাচ্চার কোনো ক্ষতি হোক আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বোঝেন। প্রেগনেন্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো 1 লাইন বেশি বলছেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভের সন্তান দিব্যর। একটা বার এক্সপ্লেন করার সুযোগ অবধি দিলেন না। কেন? আপনার ইগো? সব সময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? ঋত্য বেশি বলছো তুমি। এক তো নিজে মিথ্যা বলছো, তার উপর। এই চুপ, কথা শেষ হয়নি আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। রিশাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটা বারের জন্য একা ছাড়ছে না রিশাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকেই রিশাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলছে বিয়ের। কত কাছাকাছি দুজন, তবু যেন এক বৃষ্টির দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতার মেতে ওঠা তো
বহু দূরের কথা। রিশাদের মনেও অনুতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। রিশাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দিবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতে ঋত্য আসলো রিশাদের কাছে। ঋত্য শুনো তো, বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত গিটার বাজানোর জন্য, আমি ওনার ব্যান্ডেজ খুলে দিব। ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ, এত বকবক কেন করো? গিটার দিবা? না প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবে না কিন্তু বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না, তুমি গিটার বাজাবে। আমি পারি না। কাছে আসো, শেখাচ্ছি। ঋত্য গিটার নিয়ে রিশাদের কাছে যেতে রিশাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে উঠে ঋত্য। রিশাদ আলতোভাবে ঋত্যর হাত থেকে গিটার রাখলো। রিশাদ গিটার বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতের ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে ঋত্যর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য। লাফ দিয়ে উঠে বসলো ঋত্য। রিশাদ বাঁকা হেসে ঋত্যর দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা। আমার লজ্জাবতীটা কথাটা বলে মনে মনে হাসলো রিশাদ। না, আমি রিশাদকে জিততে দেব না, কিছুতেই ঋতুকে হারাতে পারবো না। ঋতু আমার, শুধুই আমার। ঋতু শুধু দিবার। রিশাদ আফসান, তোর মৃত্যু আমার হাতে। চিৎকার করে কথা করে বলছে দিব্য। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দিব্য, চিৎকার করছো কেন? আমি ছাড়বো না, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য, লিসেন টু মি দিব্য। আমি রিশাদকে ছাড়বো না। দিব্য। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেলেন দিব্য। অজানা আতঙ্কের আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদের। কি কারণে তিনি বুঝতেই পাচ্ছেন। ঋত্যর জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ঢোক গিলছেন বিধান মাহমুদ। এই বুঝি কোনো খারাপ খবর ধেয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলেই খারাপ খবর নিয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি। বুক চিনচিন ব্যথা করছে। ঋত্যকে আমার মনের কথা জানাতেই হবে। আমি ঋত্যকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণা জীবনে ভালোবাসা দিয়ে আবৃত্ত করে একমাত্র ঋত্যই পারবে। ঋত্যই হবে এই রিশাদের রানী। মনে মনে কথা করে বলছে আর মুচকি হাসছে রিশাদ। ঠিক তখনই ঋত্য রুমে ঢুকলো। রিশাদকে হাসতে দেখে ঋত্য ফুরুকুসকে তাকালো। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফ লাইন। কে সে? বলা বারণ। ও, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। রিশাদের শেষের কথাটা শুনে ঋত্যর মনে ঝড় উঠল। তার মানে রিশাদ অন্য কাউকে ভালোবাসে? রিশাদের জীবনে অযথা পড়ে আছে ঋত্য? না, আর সম্ভব না। আমি চলে যাব রিশাদের জীবন থেকে। রিশাদ সুখে থাক নিজের লাইফটাকে নিয়ে। আর কখনো রিশাদের লাইফে আসবো না। আর নাই কখনো নিজেকে মিসেস রিশাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনে, আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথা বললে ভেবে দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফ লাইন ঋত্য, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্ট না গিভ ইউ এ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রবেশ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে গড়ে তুলব। আর কষ্ট দেব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ ঋত্য, আই লাভ ইউ মোর দেন এভরিথিং। মনে মনে ভাবছে রিশাদ। আজ রিশাদ ঋত্য 6 মাসের অ্যানিভার্সারি। রিশাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরে নিয়েছে আজ রিশাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফ লাইনকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝে রিশাদের লাইফ লাইন এলো। ধার দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্যর কাজকর্ম দেখে রিশাদ হাসছে শুধু। ঋত্যর কাজকর্ম দেখে রিশাদ হাসছে শুধু। পাগলটা কত ভালোবাসে তাকে। অবশেষে রিশাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস
ভয়ে কাঁপতে শুরু করলো রিত্ত। রিত্ত কিছুতেই মাইক দিচ্ছে না রিশাদকে। রিত্তর কাজ দেখে রিশাদ হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। অবশেষে রিশাদ জোর করে মাইক নিল রিত্তর হাত থেকে। রিত্ত এখন কেঁদে দিবে এমন অবস্থা। রিশাদ ভেবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে, সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস ইউ টু মাই লাইফ লাইন, মাই লাভ। মেয়েটা শুধু আমার লাইফ লাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই, শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, তার ভালোবাসার আবরণ নিজেকে আবৃত্ত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু তার নামে লিখে দিতে চাই। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই লাভ মিস। রিশাদ কিছু বলার আগে দিব্য এসে রিত্তর হাত টেনে ধরল। দিব্যকে দেখেই রাগ উঠল রিশাদের। মাইক রাখে রিত্তর কাছে এসে রিত্তকে নিজের কাছে টেনে নিল রিশাদ। রিত্তর গায়ে যদি স্পর্শ করিস তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ওহ কামান, রিশাদ আফসান, ঋতু শুধু আমার, ও আমাকে ভালোবাসে। ঋতু কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না, তুই বেরিয়ে যা এখান থেকে। ঋতুকে না নিয়ে তো আমি যাব না রিশাদ আফসান, ঋতু শুধু দেবার হবে। বলে রিত্তর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে রিশাদ দিব্যর হাতে বরাবর আঘাত করলো। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকালো রিশাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝেও ছল ছল করা চোখ দুটো লুকাতে পারল না। দিব্য চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। ভালোবাসে কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে রিশাদের দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। রিত্ত কেঁদেই ফেলেছে। রিশাদ আর দিব্যর এই সংঘর্ষণে কষ্টটা সে বেশি পাচ্ছে না। রিশাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে রিত্তকে, যেখানে সে ভালোবাসার জন্য হাঁটতে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরতে দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তে যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে তাও অজানা তার। সে তো জানে না রিশাদের লাইফ লাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে রিত্তর, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে ধোঁয়াশায় মিশে যাচ্ছে। ধীরে ধীরে চোখটা বুঝে আসলো রিত্তর। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে রিত্ত। ফ্লোরের রক্ত ভেসে যাচ্ছে। রক্তের স্রোত রিত্তর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। রিত্ত নির্বাক চাহনিতে দেখছে রক্তে মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারির এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে রিশাদের দিকে ধরে। তা দেখে রিত্ত আর থাকতে না পেরে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। ঋতু সরে যাও। তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি ঋতু, নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটা এই পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা কোশ্চেনের উত্তর দাও। বলো। তুমি আমাকে কি একটু ভালোবাসতে পারোনি? একটু মায়া হয়নি আমার জন্য? আমি রিশাদকে ভালোবাসি। মাথা নিচু করে কথাটা বলতেই গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতেই রিত্ত দেখল দিব্য রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বড়ে বড়েই নিজেকে গুলি করে দিয়েছে দিব্য। দিব্যর লাশ দেখে কয়েক মিনিট দূরে সরে গেল রিত্ত। আগের নিয়ে আধার মস্তিষ্ক অচল হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য রিক্ত রবটের নেই দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো, অতঃপর রিক্তর পাশে এসে দাঁড়ালো। রিত্ত লিসেন টু মি। রিত্ত কথাটা শুনো আমার। রিত্ত আমার জন্য সুসাইড করেছে। আমি তাই ওর মৃত্যুর জন্য আমি দায়ী রিশাদ, আমি দায়ী। ঋতু শান্ত হও তুমি, পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবে, তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার, আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম। এখন দিব্যকে। চুপ, একদম চুপ।
কি পাগলামি করছিস তুই? চুপ, একদম চুপ। কি পাগলামি শুরু করছিস? এনাফ ইজ এনাফ। রিশাদ ঋত্যকে টানতে টানতে স্টেশনের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। ঋত্য ববার মতো বসে আছে, কো অবধি বের করছে না। রিশাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুটা থাপ্পড় লাগাতে। ঋত্য কবুল বলো। ঋত্য কবুল কবুল কবুল। ঋত্য কবুল বলতে রিশাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকালো। অন্ধকার ঘরে ডিম লাইটের মৃদু আভা। বিছনায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। রিশাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো ঋত্য। রিশাদের কথায় ধ্যান ভাঙে ঋত্যর। আলতো করে রিশাদ চুল টানতে শুরু করলে ঋত্য এত আস্তে চুল টানা দেখে রিশাদ বলল, থাক, যে চুল টানতেছে মাথার সব চুল ছিঁড়ে পড়ে যাবে। রিশাদের কথা শুনে রেগে গেল ঋত্য। বেশ জোর সহকারে রিশাদের চুল টান দেয় ঋত্য। রিশাদ আ বলে চিৎকার দিয়ে উঠে। ঋত্য মুখ টিপে হাসছে। রিশাদ ঋত্যর হাত ধরে টান দিল। রিশাদের বুকে এসে পড়ল ঋত্য। রিশাদ ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজিয়ে দিল। অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেলো। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে রিশাদ হেসে ঋত্যর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা। রিশাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ লুকালো। রিশাদ আলতো করে ঋত্যর মাথায় হাত বোলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছুঁয়ে গেল ওদের জীবনটায়। ঋত্যর শরীর থেকে এক ভালোবাসাময় ঘ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তঃপূর্বে প্রশান্তির দোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনে। নিঃশ্বাস নিস্তব্ধ, রাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মত্ত একজোড়া জীবন, একজোড়া অস্বস্তি। রিশাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিন্দ্রায় রিক্ত, আর রিশাদ আখিদয়ে ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। রিশাদ উঠুন। আর একটু পরে আমি বাবার সাথে দেখা করতে যাব। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠল রিশাদ। এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বলল, রেডি হয়ে নাও, যাও 9টায় বেরোবো। রিশাদের কথা ঋত্যর ঠোঁটে হাসি ফুটে উঠে। ঋত্য তড়িঘড়ি করে রেডি হতে চায়। চিন্তিতভাবে বিছনায় বসে আছে রিশাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত আহমেদের প্রতিক্রিয়া কী রূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে রিশাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা তৃপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ রিশাদ একবারে ভাবপূর্ণ। এইরকম চিন্তায় আছে সে। হুট করে মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো রিশাদ। গাড়ি থামাতেই ঋত্য দৌড়ে ভিতরে ঢুকলো। রিশাদ গাড়ি পার্ক করেছে। বাবা। ঋত্য, মা এসেছিস তুই? বিয়ে করে বাবাকে ভুলেই গেলি? না বাবা। আয় বস। জামাই কোথায়? ওই তো বাবা। দরজার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এই যে রিশাদ! মুখের হাসি মিলিয়ে গেল তার। রিশাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। রিশাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে রিশাদ এখানে কি করছে। বাবা বলবি তুই? বাবা, রিশাদই আমার বর। আমি ভালোবাসি রিশাদকে। যদি বাবাকে ভালোবাসিস এক্ষুনি ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবা, আমি ভালোবাসি রিশাদকে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই রিশাদই কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ও দায়ী। এত সব জেনেও ওকে ভালোবাসবি তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি। রিশাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও যদি ও আমাকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস? বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ রিক্ত মাফ করে আমাকে আপন করেছে সে। ঋত্য।
হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। রিশাদ দৌড়ে গিয়ে তাকে ধরে নিলে তিনি নিজেকে ছাড়িয়ে নিল। নার্স এসে রাহাত আহমেদকে বেডে বসালেন, ডাক্তারকে ডাকলেন। রিশাদ আর রিত্য বাইরে এসে দাঁড়ালো। রিত্য কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতেই বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। রিত্যর চোখ বেয়ে অশ্রু ঝরছে। রিশাদ কিছু বলতে পারছে না। ভুল তারও ছিল, প্রতিশোধের নেশায় অনেক নিচে নেমে গেছে সে। রিশাদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। বাবা, তোমার এখন ওনার সাথে থাকা দরকার। রিশাদ, প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থাটা একটু বেটার হোক তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সবসময় থাকবো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে, তুমি বলো ছেড়ে দেবো, বাকিটা আমি আর কন্ট্রাক্ট দেখে নেব। রিশাদ, আমি পারবো সব সামলাতে। আমার তোমার উপর বিশ্বাস আছে। টেক কেয়ার, আমি আসছি। রিত্যর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল রিশাদ। রিত্য তাকিয়ে রইল রিশাদের যাওয়ার পনে। যতক্ষণ না রিশাদ দৃষ্টির অগ্রসর হয় ততক্ষণ। তোর কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না রিত্য? বাবা, দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে, প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তোর জন্য, আর তুই কি না রিশাদের সাথে ভালোবাসার জগতে মেতে আছিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গেছি। আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোনো প্রভাবই পড়বে না। এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই, এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে রিত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলোকে মনে জায়গা দিতে চাইল না রিত্য, কিন্তু তারা জোর করে জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্যর রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা রিত্যর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করেছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধির হারে বেড়েই চলেছে। চোখ বুঝলে রিত্য দিব্য চেহারাটা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকে দরজার দিকে তাকিয়ে আছে রিশাদ। রিত্যর উপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হওয়ার। রিশাদ দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে রিত্য ঢুকলো। রিত্যকে দেখেই উঠে আসলো রিশাদ। রিশাদকে দেখেও যেন দেখলো না রিত্য। সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডেস্কে বসল। রিত্যর এমন আচরণে ভিমরিও খাওয়ার উপক্রম রিশাদের। মেয়েটা এভাবে তাকে অবহেলা করে যেতে পারলো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম চলছে রিশাদের। রিশাদ রিত্যকে নিজের কেবিনে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও গেল রিত্য। কি হয়েছে রিত্য, এমন করছে কেন তুমি? আমার কিছু হয়নি রিশাদ, আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি রিত? একা থাকতে চাও মানে কি রিত্য? আমি চাইলে অধিকার কাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবা তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। রিশাদ প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে বলছিলে রিত্য? আমি বরাবরই ভুল ছিলাম রিশাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল, ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল। দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল। আমার সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো রিত্য? কি হয়েছে তোমার? রিত্য আর কিছু না বলে রেজিগনেশন লেটারটা রিশাদের হাতে ধরিয়ে দিল। অফিসে এসে আগে এটাই করেছে রিত্য। রিত্য, ইউ হ্যাভ গন ম্যাড। তুমি এমনটা করতে পারো না।
আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্য না, আমি শুধু ঘৃণার যোগ্য। কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ওহ, ভালো কথা শুনবে না। ওকে ফাইন, মিসেস রিত্ত রিশাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। রিশাদ! কল মি স্যার। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে পারেন, ইউ উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস মিসেস রিত্ত, আপনি ভুলে যাচ্ছেন আপনার আর আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়ার। ওকে স্যার। মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসল। রিশাদের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিল রিত্ত, যাতে রিশাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। রিত্ত বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আদৌ ভালোবেসেছিল, আর রিশাদকে কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বিধা করছে রিত্ত। তবে এই দ্বন্দ্বে জয় যারই হোক, পরাজয়টা একান্তই তার। মিসেস রিত্ত, রিশাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসি ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্ত নিয়ে আবার রিশাদের কেবিনে ঢুকলো রিত্ত। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে। রিশাদ ড্রিঙ্কস করছে, একদম মাতাল অবস্থা। রিত্ত চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিশাদ রিত্তকে টেনে নিজের কোলে বসালো। রিশাদের কোল থেকে ওঠার জন্য চটপট করতে লাগলো রিত্ত, কিন্তু রিশাদের সাথে পেরে উঠলো না। রিশাদ পাগলামি করছে, কখনো রিত্তর গালে চুমু খাচ্ছে, কখনো রিত্তর চুলে। রিত্ত পড়েছে আর এক ঝামেলায়। রিশাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতেই হাড় শক্ত হয়ে আসে রিত্তর। জোরে সরে রিশাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। রিত্ত কেবিন থেকে বেরোতে যাবে, তার আগেই রিশাদ রিত্তকে দেওয়ালের সাথে চেপে ধরে। রিশাদকে নিজের 2 বাহুর মাঝে বন্দি করে নেয়। রিশাদের মুখ থেকে অ্যালকোহলের বিশ্রী গন্ধ গা গুলিয়ে আসছে রিত্তর। রিশাদ নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে রিত্তর দিকে। রিত্তর গলার তিলটায় রিশাদের তীক্ষ্ণ দৃষ্টি। রিত্ত রেগে রিশাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে রিশাদ ফ্লোরে পড়ে যেতে ধরলো। বাঁচার জন্য রিত্তকেও টেনে ধরলো রিশাদ। ব্যাস, রিশাদ পড়লো ফ্লোরে, আর রিত্ত রিশাদের বুকে। রিশাদের হৃদয়স্পন্দ কানে আসতে রিত্তর গলা শুকিয়ে আসলো। মনের ভিতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে রিশাদের হৃদয়স্পন্দ অনুভব করতে লাগলো সে, কিন্তু চোখ জোড়া বন্ধ করতেই ভেসে উঠল দিব্যর রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ালো রিত্ত। দৌড়ে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো রিত্ত। রিত্তর কান্না পাচ্ছে না, সে পাচ্ছে রিশাদকে ভালোবাসতে, না পাচ্ছে ভুলতে। এক গোলক ধাঁধায় আবদ্ধ হয়ে পড়ে সে। এটা তুই কি করছিস না রাহাত? ঋতু ভালোবাসে রাশেদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই না যে ওর জন্য ওরা দায়ী। দোষটা দিব্যর ছিল। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি কিছুতেই রিশাদকে ঋত্যর ধারের কাছে ঘেঁষতে দেব না। রিশাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তাও তুই বলছিস ওকে মাফ করতে? দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা বিন্দু মাত্র কমবে না। কষ্ট পাবে দুজনে, কিন্তু ভালোবাসা ভুলবে না। ঋত্যকে আমি রিশাদের থেকে আলাদা করবই, যাই হয়ে যাক না কেন। ঋত্য কখনো রিশাদের হতে পারে না। ঋত্য আমার মেয়ে, আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। শত্রুতার এই মন গড়া খেলায় একটা জীবন নষ্ট হয়েছে, তুই আরেক জোড়া জীবন নষ্ট করতে চাইছিস? বিধান, তুই এত সহজে রিশাদকে মাফ করে কিভাবে দিলি? ও বুঝেছে, সম্পত্তি তো তুই হারাসনি, হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ডুবতে যাচ্ছি। তুই বেশি বলছিস বিধান। টাকা থাকলে সব হয়, আজ টাকা আছে বলেই তুই এসব বলতে পারছিস। রাহাত আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল বিধান মাহমুদ। অতঃপর দেওয়ালে ঝুলে থাকা দিব্য ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে।
1 মাস রিশাদ 1 সেকেন্ডের জন্য রিত্যকে একা থাকতে দেয়নি। সবসময় রিত্যর কাছে আসার চেষ্টা করেছে, রিত্যকে ভালোবাসার চেষ্টা করেছে। রিত্যও আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা, তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তেই মুচকি হাসলো রিত্য। রিশাদের কাজেই হলো কেবিনে ঢুকে রিত্যকে ডাকা। রিত্য কেবিনে ঢুকতেই চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনও তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রিত্যর। লজ্জা মাখা চোখে রিশাদের দিকে এগোয় রিত্য। তো কেমন হলো সারপ্রাইজ, খেয়ে বলুন। আপনি যখন করেছেন ভালোই হবে। খেয়ে বলো তাড়াতাড়ি। রিত্য প্লেটের কাছে এগোতেই লেবুর তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথেই গা গুলিয়ে উঠে রিত্যর। রিশাদ বুঝতে পারে না হঠাৎ রিত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার এত লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল রিত্য। রিশাদ চিন্তিত হয়ে পড়ল, যে মেয়েটা লেবু ছাড়া খাবার খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হয় না। রিত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করল কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটের সব কিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখে মুখে পানি দিল রিত্য। রিত্য ওয়াশরুম থেকে বের হতে রিশাদ দৌড়ে গিয়ে রিত্যকে বুকের সাথে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে আছে, চিন্তায় কপাল ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই, ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি, উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডাক্তারকে দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, তার রিত্য কিছু বলতে যাবে তার আগে তার বাবার কণ্ঠ শুনতে পেল। রিত্য তাড়াহুড়ি করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তুমি এখানে? আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত মাহমুদের সাথে বেরিয়ে এলো রিত্য। রিত্য চলে যাওয়ার পর থেকে চিন্তা যেন বেড়েই গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। রিত্যর চিন্তায় মাথায় চিরধরা উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ। মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরের ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করেছে রিশাদ। নিজেকে স্থির করে রিত্যকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশ বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো? বেশি কথা বলবি না, তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি তুই, আর আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলছিস। বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্য দিকটা ভাবি, কিন্তু এখন তুমি। যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি। আমি রিশাদের বিবাহিত স্ত্রী। এমনিতে কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। ওই নাটক করেই তো রিত্যকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দিব। রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল রিত্য। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ির হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপার বিয়ে খামস হচ্ছে রাহাত আহমেদের। রিত্যর কিছু হয়ে গেলে তো ডাক্তার ছেলেটির কাছ থেকে একটা টাকাও পাবে না তিনি। এসব ভাবতে চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে রিত্যকে চেক করছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন বললে ভুল হবে, পায়চারি করছেন। রিত্য চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হচ্ছে আমার মেয়ের? আরে
চিন্তার কিছু নেই, মিষ্টি মুখ করুন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি সর্বনাশ! এটা যদি ঋত্য জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে। তখন আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না। ঋত্যকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ের তো বিয়ে হয়নি, একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে ওই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করবে। সরি মিস্টার আহমেদ, আমাদের হসপিটালে অ্যাবর্শন করানো হয় না। আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না। ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বোঝেন, তবে ঋতুর ইন্টারনাল উইকনেস আছে। অ্যাবর্শন করালে হয়তো সে বাঁচবে না, কিংবা কখনোই মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করা যায়। অফকোর্স, ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারেন। দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর ঋত্যর জ্ঞান ফিরে। রাহাত আহমেদ ঋত্যর পাশে বসলেন। বাবা কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতেই মাথা ঘুরে পড়ে গেছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি তোর বিয়ে দেব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহাত আহমেদ ডক্টরের পারমিশন নিয়ে ঋত্যকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত। তিনি কিছুতেই বুঝতে পারছে না ঋত্যকে না জানি কিভাবে ঋত্যর অ্যাবর্শন করাবে। মাথায় বেশ কিছু শখ করছেন তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ছুলালেন ঠোঁটে। সময় কাটছে, ঋত্যর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতার ভেবে আর ডক্টরের কাছে যায়নি ঋত্য। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে ঋত্যর। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন, বাচ্চাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে এক পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? রাজধানী আমাদের কাজ, আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবার মিশিয়ে দিবে, তারপর আমাদের কল করবে, আমরা গিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসবো, কেউ সন্দেহ করবে না। আচ্ছা বুঝলাম, কাজটা কালকেই করতে হবে। কাজ শেষ হলেই টাকা পাবে। কথা শেষ করে ফোন পকেটে রেখে শয়তানে হাসি দিল রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। ঋত্যর জীবন থেকে রিশাদের অংশকে চিরতরে মুছে দিতে চাচ্ছেন তিনি। ঘৃণা জিনিসটা বড় ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে যায়, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থাকলেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণে ঘৃণায় 3টা জীবন নষ্টের পথে পা বাড়িয়েছেন। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে ঋত্য। ওপাশে বেশ কয়েকজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। ঋত্য বেঘরে ঘুমাচ্ছে। কড়া ডোসের মেডিসিন প্রভাব তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য, তার চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর ঋত্যর সুস্থতা। সকাল থেকে মনটা বিষণ্ণতায় রিশাদের। ঋত্য অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরও বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতেই নিজেকে এই আতঙ্কর বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। ঋত্যর বাড়িতে এসে দাঁড়ালো রিশাদের গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর, একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি তাও এত টেনশনে? ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যা বলছি তাই কর। আচ্ছা তুই নাম্বার সেন্ড কর।
রিশাদ দীপকে রিত্তর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ রিত্তর লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারে লাল বাতির আধারে চলছে এক অনাগত জীবনের নষ্ট প্রসার। অজ্ঞান রিত্তর গর্ভের সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। রিত্ত তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্য লগা দাগ। লোভ কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারে পণ্য নেয় ভাবা যায় তা বোঝা দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয় না। কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তা তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবে দুঃখটা আজন্মই রয়ে যাবে। বিন্দুমাত্র পিতৃত্ববোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতে চমকে উঠলেন তিনি। এই বুঝে রিশাদ এলো। ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি নাম মনে করার চেষ্টা করলেন তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে ফোনটা তুলে নিলেন তিনি। হ্যাঁ বাবা আদিল, বলো। না মানে আঙ্কেল, আপনি কোন মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা? আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রে কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কিনা তার চরিত্রে দোষ নিয়ে কথা বলছো। আমি চোখ বন্ধ করে কিছু বলছি না, আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবর্শন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞান। এই আপনারই মেয়ে? তুমি সেই ডক্টর যে অপারেশন করাচ্ছ? আপনি কোথায়? ওটির বাইরে থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলো। ওটির বাইরে আসতেই মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ে আগে অপারেশন করাচ্ছে? বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিরে খায় নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তুমি, তোমার এই ক্লিনিক আর অপারেশনের ব্যবসা যে অবৈধ, সেটা কি? তোমার এত সাধু সেজে কাজ নেই। আমার কাজ নিয়ে কথা বলা রাইট আপনার নেই। সোজা হিসাব, রিত্তর অ্যাবর্শন যেহেতু হয়ে গেছে, তুমি ওকে বিয়ে করে নাও, নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও। রিত্তকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার? লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এখনই রিত্তকে বিয়ে করা। রিত্তু শুধু রিশাদের। পিছন থেকে আসার শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পিছনে তাকাতেই রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরছে আগুন। স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটা কথাই শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের। রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত ঝড় হওয়ার সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতেও, রিশাদের মাঝেও। আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। রিত্তু কোথায়? রিশাদ? আমি বলেছি রিত্তু কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। রিত্তু কোথায়? ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতে রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে রিত্তকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতে রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল রিত্ত। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। রিত্ত স্টেজার থেকে উঠতে গেলে পা পিছিয়ে যায়। রিশাদ রিত্তকে কোলে তুলে নিল। আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল রিত্ত। রিত্তকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগে চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ,
বলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাফ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। রিশাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথাও ভাবলে না। আমার গর্ভে কথাটা বলতে বলতে চোখ বেয়ে অশ্রু করতে লাগলো রিত্তর। রাহাত আহমেদের বুক চিনচিন ব্যথা করছে। অনুশোচনার অগ্নিতে পড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝেও পুলিশ এলো এখানে, উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না। রিত্ত যতই অনুশোচনায় থাকে, এই চোখ দুটো তার সন্তানের খুনির পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরিয়ে নিয়ে যাবে। ঠিক এমন সময় আদিল বলে উঠল, আমি রিটোর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র রিশাদ রিত্তর চোখ চলচল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। রিতো ও রিশাদের সাথেই এলো। বাবা নামক মানুষটা থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ রিত্তর কোল আলো করে এসেছে তাদের অংশ। রিত্ত রিশাদের প্রথম সন্তান রিত। ছেলেটা পুরো রিশাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে রিত্তর চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনার অনুতপ্ত দৃষ্টিতে সামনে এসে দাঁড়াতে রিত্তর বাবা কাঁধে মাথা রাখল। রিত্ত মুচকি হেসে উপলব্ধি করল দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেল একজোড়া জীবনের ভালোবাসা। হৃদের ছোট্ট ছোট্ট ভাইয়ে পথ চলার মাঝে জুড়ে থাকবে রিত্ত রিশাদের ভালোবাসা। সমাপ্ত। ভুলগুলোটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কীরকম গল্প পছন্দ ওইটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন গল্পতে।